দুই যমজ বোন টিনা এবং প্রিয়াঙ্কা একে অপরকে খুব ভালোবাসে। তারা ছোটবেলা থেকেই সবসময় একে অপরকে আগলে রাখে। এমনকি তাদের মা জ্যোতিকা দেবীও দুই মেয়েকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করে। কিন্তু টিনা এবং প্রিয়াঙ্কা দেখতে একই রকম হলেও তাদের স্বভাব একেবারে ভিন্ন ধরনের। সময়ের সাথে সাথে তারা দুই বোন বিবাহ উপযোগী হয়ে গেলে তাদের দুজনের একসাথে বিয়ে ঠিক হয়। বোন, তোকে ছেড়ে আমার শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছা করছে না। তুই তো ভালো করেই জানিস আমি কোনো কাজবাজ ঠিক মতো করতেই পারি না। তাই শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি করব কি জানি। আরে তুই চিন্তা করছিস কেন? শ্বশুর বাড়িতে গিয়ে তুই সব কাজ ঠিক শিখে যাবি। সবসময় শাশুড়ি মা শ্বশুর বাড়ির লোকেদের খেয়াল রাখবি, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবি, আর নিজের হাতে শ্বশুর বাড়ির সব কাজ করবি। আমি করব রান্না বান্না? তাহলেই তো হলো। তুই তো ভালো করেই জানিস আমি ম্যাগি ছাড়া কিছুই বানাতে পারি না। এতদিন তুই রান্না বান্না করেছিস আর আমি খেয়েছি। আমি ওসব কিছু করতে পারবো না। আমি তো বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে বলেই দেব, যা কাজ করবে সব চাকর চাকরানি করবে, আমি শুধু পায়ের উপর পা তুলে আরাম করব। টিনার এমন কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ওঠে। দেখতে দেখতে এভাবেই দুই বোনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের সময় জ্যোতিকা দেবী অনেক কান্নাকাটি করে, কারণ তাকে এবার দুই যমজ মেয়েকে ছাড়াই থাকতে হবে। টিনা, তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তুই শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি কি জানি। কতবার বলতাম প্রিয়াঙ্কার কাছ থেকে ঘরের কাজকর্ম রান্না বান্না শিখে নে, তুই কিছুই শিখলি না। প্রিয়াঙ্কাকে দেখেছিস? ও সব সময় আমার কত খেয়াল রাখতো। আমাকে সংসারের দিকে কোনো চিন্তাই করতে হতো না। আমি জানি ও শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার করবে, কিন্তু তুই যে কি করবি আমার সেটা ভেবেই খুব ভয় হচ্ছে। আরে মা, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমাদের তো একই রকম দেখতে। আমার যদি কাজ করতে কখনো কোনো অসুবিধা হয় তাহলে আমি প্রিয়াঙ্কাকে ডেকে নেব, ও আমার হয়ে সব কাজ করে দেবে, আর আমি তোমার কাছে এসে আরাম করব। কিরে প্রিয়াঙ্কা, তোকে যদি ডাকি তুই আসবি তো? আরে চুপ কর, এখন আমাদের বিয়ে হয়ে গেছে। সবাই যদি শুনতে পায় তাহলে কিন্তু খারাপ ভাববে। তুই একদম চিন্তা করিস না, আমি সব সময় তোর সাথে ছায়ার মতো থাকবো, কেমন? এই বলে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের মতো শ্বশুর বাড়িতে চলে যায়। তাদের দুই যমজ বোনেরই বেশ ভালোই বড়লোক বাড়িতে বিয়ে হয়। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর দুই বোনের জীবন একেবারে পাল্টে যায়। টিনার শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুব পছন্দ করে। টিনা ঠিক যেরকম ভেবেছিল ঠিক সেরকমই সে শ্বশুর বাড়ি পায়। বাপের বাড়িতে তার মা এবং বোন সবসময় তার খেয়াল রাখত, কিন্তু এখন তার শাশুড়ি মা এবং বিপাশা দেবী তার খেয়াল রাখে। টিনা, আমি জানি তুমি পড়াশোনা করো, তাই তুমি একদম সংসারের বিষয়ে কোনো চিন্তা করবে না। তুমি সারাদিন নিজের মতো ঘরে থাকবে, পড়াশোনা করবে, নিজের খেয়াল রাখবে, আর তোমার হয়ে তোমার 5টা চাকরানি আছেই তো, ওরা সব কাজ করে দেবে। রান্না বান্না করা, ঘর গোছানো কিছুই করতে হবে না তোমাকে। শাশুড়ি মায়ের কথা শুনে টিনা খুবই খুশি হয়। এমন সময় টিনার তার বোনের কথা মনে পড়ে, তাই তখনই টিনা তার বোনকে ফোন করে। কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই ফোন ধরতে পারে না, কারণ এখন তাকে তার বড়লোক শ্বশুরবাড়ির জন্য হাঁড়ি কড়াই ভর্তি করে ভাত তরকারি রান্না করতে হয়। বাবারে বাবা, মেয়ে বিয়ে হতে পারেনি, একদিন হলো শ্বশুর বাড়িতে এসেছে, অমনি ফোনের ঘটা শুরু হয়ে গেল। নতুন বৌমা, তুমি কিন্তু মন দিয়ে রান্না করো, এখন একদম ফোন ধরবে না। তোমার বাপের বাড়ির লোকেদের বলে দেবে তোমাকে যেন বারবার ফোন করে বিরক্ত না করে, কারণ আমাদের সংসারে অনেক কাজ আছে। কিন্তু তুমি তো অনেকক্ষণ থেকে রান্না বান্না করছো, এখনো রান্না বান্না শেষ হয়নি কেন? এই তো মা, এখনই হয়ে যাবে। আসলে বাপের বাড়িতে শুধুমাত্র মা আর প্রিয়াঙ্কার জন্য রান্না করতাম তো, তাই এত সবার জন্য রান্না বান্না করার আমার অভ্যাস নেই। এখানে আপনাদের পরিবারে 10 জন লোক, তাই আমার রান্না করতে একটু বেশি সময় লাগছে। বাবা, তুমি তো দেখছি ভালোই মুখরা, হবে নাই বা কেন? তোমার যমজ বোন টিনা তো তোমার মতোই মুখরা। বিয়ের আগে পাকা কথা বলতে গিয়ে বুঝতেই পেরেছিলাম। আসলে টিনা এবং প্রিয়াঙ্কা দুই যমজ বোনের বিয়ের আগে ইতি দেবী যখন প্রিয়াঙ্কার জন্য সম্বন্ধ দেখতে যায় তখন, বাহ, আপনার দুই মেয়েকে তো দেখতে খুব সুন্দর, পুরো একই রকম। কে প্রিয়াঙ্কা কে টিনা চেনাই যাচ্ছে না। এই যদি আমার দুখানা ছেলে থাকতো তাহলে আমি আপনার দুই মেয়েকেই আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতাম। তা
তাহলে আমার সংসার নিয়ে আর কোনো চিন্তাই থাকতো না। আমার দুই বৌমা একসাথে রান্না বান্না করতো, ঘর গোছাতো, আর আমি পায়ের উপর পা তুলে ওদের অর্ডার করতাম। আপনার সেই গুড়ে বালি পড়তো কাকিমা, কারণ আপনি যে কাজগুলো করার কথা বলছেন সেগুলো হয়তো প্রিয়াঙ্কা চুপচাপ করে দেবে, কিন্তু আমি একটু অন্য ধরনের। আমি বরঞ্চ আপনাকে দিয়ে কাজ করিয়ে নেব। আমার মা আর বোন আমাকে কখনো কাজ করতে শেখায়নি, সো একদম চিল। বাবারে বাবা, ভাগ্যিস আমি আমার ছেলের জন্য তোমাকে পছন্দ করিনি, না হলে তুমি তো আমার জীবন জ্বালিয়ে দিতে। তুমি কোনো ভালো বাড়ির বউ হতে পারবে না। যুথিকা দিদি, আপনি আপনার মেয়েকে মুখ সামলে কথা বলতে বলুন। এই কথা শুনে টিনাকে তার মা তখনই বকাবকি করতে শুরু করে। ঠিক আছে মা, এখন টিনাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আপনি গিয়ে বসুন, আমি এখনই আপনাদের জন্য সব খাবার নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির জন্য ভালো মন্দ খাবার পরিবেশন করে দেয়, কিন্তু তবুও যেন কেউ তার হাতে রান্না খেয়ে খুশি হয় না। তারা শুধুমাত্র প্রিয়াঙ্কার খুঁত ধরতেই ব্যস্ত থাকে। ইস, রান্না বান্নাগুলো খেতে একদম ভালো হয়নি, লুচিগুলো পুরো কাঁচা কাঁচা। মা, তুমি তো ভালো করেই জানো আমি কিরকম ধরনের খাবার খাই। তুমি প্রিয়াঙ্কাকে বলে দাওনি? এই একটা খাবার আমার খেতে ইচ্ছে করছে না, জাস্ট মুডটাই বিগড়ে গেল, মনে তো হচ্ছে সব খাবার ছুঁড়ে ফেলে দিই। এরকম ব্যবহার দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়। সে ভয়ে কিছু বলতেই পারে না। আমি তোর বউকে সব শিখিয়ে দিয়েছি, কিন্তু ও যদি কিছু করতে না পারে তাহলে আমি কি করব? রান্না বান্নাটাও ঠিক করে করতে পারছে না, তাহলে আমার সংসার দেখবে কি করে? চুলের মুঠি ধরে মার দিতে হয়, তাহলে যদি ঠিক হয়। এই কথা বলে ইতি দেবী এবং দীপম দুজনে মিলে প্রিয়াঙ্কাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে। প্রিয়াঙ্কা ব্যথায় আর্তনাদ করে, তবুও সে রেহাই পায় না। একদিন প্রিয়াঙ্কাকে তার ননদ জামা কাপড় প্রেস করতে বলে, কিন্তু যেহেতু সেই কাজটা করতে প্রিয়াঙ্কার একটু দেরি হয়, তাই রেশমি প্রিয়াঙ্কার হাতে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে দেয়। রেশমি, কি করছোটা কি? আমার হাতটা তো জ্বলে গেল। এই জ্বলাপোড়া হাত নিয়ে আমাকে এখন সারা বাড়ির কাজ করতে হবে, ঘর মুছতে হবে, রান্না বান্না করতে হবে। তোমাদের কি একটুও মায়া নেই বলো? এভাবে প্রিয়াঙ্কার উপর প্রত্যেক দিনই অত্যাচার করা হয়। অন্যদিকে টিনা প্রিয়াঙ্কার জন্য খুবই দুশ্চিন্তায় থাকে, কারণ বিয়ে হওয়ার পর থেকে টিনা একবারও প্রিয়াঙ্কার সাথে কথা বলার সুযোগ পায় না। মা দেখেছেন আমি কতবার প্রিয়াঙ্কাকে ফোন করছি, ও একবারও আমার ফোন ধরছে না। ও তো আমার যমজ বোন, কিভাবে আমাকে ভুলে গেল কি জানি। আজকে আমার জন্মদিন, আর আপনি আমার জন্মদিন উপলক্ষে কত বড় পার্টি রেখেছেন, আমাকে কত কিছু জিনিসপত্র কিনে দিয়েছেন। আমি প্রিয়াঙ্কাকে ফোন করে সব বলবো, ওকে অনেক অনেক গিফট করব, তারপর ওকে নিমন্ত্রণ করব, কিন্তু ও তো আমার ফোনই ধরছে না। আজকে তো ওরও জন্মদিন, বলুন আমি কি ওকে একটু উইশ করব না? তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে একদিন ওর শ্বশুর বাড়িতে যাব, তাহলে তুমি ওর সাথে দেখা করতে পারবে। টিনা যেহেতু জন্মদিনের দিন মন খারাপ করে বসে থাকে, তাই সেই দিনই সন্ধ্যাবেলা বিপাশা দেবী এবং তার পরিবারের সবাই মিলে টিনাকে অনেক সারপ্রাইজ দেয়। সেদিন যুথিকা দেবীও টিনার শ্বশুর বাড়িতে আসে। টিনার শ্বশুর বাড়িতে সুখী পরিবার দেখে তার খুব ভালো লাগে, কিন্তু সে প্রিয়াঙ্কার জন্য দুশ্চিন্তায় ভোগে, কারণ প্রিয়াঙ্কা তার মায়ের সাথেও যোগাযোগ করতে পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে তার শ্বশুর বাড়িতে কোনো আনন্দ নেই, কারণ সেদিন বাড়িতে অতিথি আসায় প্রিয়াঙ্কা তাদেরকে সারাটা দিন রান্নাবান্না করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন টিনা ঠিক করে সে কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে যাবে। অন্যদিকে প্রিয়াঙ্কারও শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না, কিন্তু সে খুব ভালো করেই জানে সে তার শ্বশুরবাড়ির লোকেদের ব্যাপারটা বললে তার শাশুড়ি মা তাকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেবে না। মা, আসলে বলছিলাম যে আমার মা যে বাবার পেনশনটা পায় না, তার জন্য ব্যাংকের বই আপডেট করতে হবে। আর এসব কাজ কিন্তু আমি করতে পারি, আর কেউ করতে পারে না। আপনি তো ভালো করেই জানেন ওই পেনশনের টাকা থেকে আমিও কিছু টাকা পাই, তাই ওই টাকাটা বন্ধ হয়ে গেলে অসুবিধা হবে। তাই আমি কি একবার বাপের বাড়িতে যেতে পারি? টাকার গল্প শোনা মাত্রই ইতি দেবী প্রিয়াঙ্কাকে একবেলার জন্য বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয়ে যায়, যার ফলে সেদিন দুই বোন একসাথে বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। টিনা প্রিয়াঙ্কাকে দেখে একেবারে কেঁদেই ফেলে, কারণ তাদের প্রায় 6 মাস পর দেখা হয়। টিনা এবং যুথিকা দেবী প্রিয়াঙ্কাকে দেখে ভালো করে বুঝতে পারে সে একদমই ভালো নেই, কারণ তার চোখের তলায় কালি দেখতে পাওয়া যায়, হাতে পায়ে মারার দাগও লক্ষ্য করা যায়।
প্রিয়াঙ্কা, তোর এরকম অবস্থা কি করে হলো? আমি তো ভেবেছিলাম তুই শ্বশুর বাড়িতে খুব সুখে আছিস, তাই জন্য আমাদের সাথে সম্পর্ক রাখছিস না। কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তুই একদমই ভালো নেই। আমি আর মা সবসময় তোকে কত আদর যত্নে রেখেছিলাম, আর তুই শান্ত বলে তোর উপর কোনো বাজে প্রভাব আমি আসতে দিইনি। প্রিয়াঙ্কা কিছুতেই আর সত্যি কথা চেপে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে তার যমজ বোন এবং মাকে সব সত্যি কথা বলে দেয়, যার ফলে টিনা একেবারে রেগে আগুন হয়ে যায়। সে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা প্ল্যান করে। প্রথমে টিনা তার শাশুড়ি মাকে ফোন করে সেই পরিকল্পনার কথা জানায়। ঠিক তার কিছুক্ষণ পরেই দুই বোন নিজের নিজের মতো শ্বশুরবাড়িতে ফিরে যায়। প্রিয়াঙ্কা, আমি তোমাকে বলেছিলাম তুমি রাত্রি 8টার মধ্যে বাড়িতে ফিরে আসবে, তারপর ডিনার রান্না করতে হবে। এখন ঘড়িতে 9টা বাজে, তোমার 1 ঘন্টা দেরি হলো কেন? তুমি যখন দেরি করেছো তাহলে তোমাকে কিন্তু এবার লাঠির বাড়ি মারবো। মনে হচ্ছে তোমাকে ভালো করে শিক্ষা দিতে হবে। এই কথা বলে ইতি দেবী যখন লাঠির বাড়ি মারতে যায়, তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের হাত ধরে আর তার হাত একেবারে মুচকে ভেঙে দেয়। বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার উপর অত্যাচার করিস? বিয়ের পর আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, তোর চাকরানি হয়ে আসিনি। আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করবি, না হলে তোর পরিবারের সবাইকে আমি জেলের ঘানি টানাবো। আর এই যে রেশমি, তুমি কোথায় যাচ্ছ? আমার হাত যখন পুড়িয়ে দিয়েছিলে তখন তোমার খুব ভালো লেগেছিল না? এবার তোমাকে আর তোমার দাদাকেও আমি শাস্তি দেব। এই বলে সে এক হাতে ইতি দেবীর হাত ভেঙে দেয়। তারা প্রিয়াঙ্কার এরকম রণচণ্ডীর রূপ দেখে ভয় পেয়ে যায়। ওরে বাবারে বৌমা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমরা তোমার উপর আর কখনো অত্যাচার করব না। আমার হাত ভেঙে গেল রে। একবেলা বাপের বাড়িতে গিয়ে পুরো রূপটাই পাল্টে ফেলেছে, এই কারণে আমি তোমাকে বাপের বাড়িতে পাঠাতে চাই না। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও বৌমা, খুব ভুল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে টিনা জোরে জোরে হেসে ওঠে। চাপ নেবেন না, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, কারণ আমি টিনা। আপনাদের মুখ থেকে সত্যি কথা বলানোর জন্য আমি আমার যমজ বোন সেজে এখানে এসেছিলাম। আপনাদের সব সত্যি কথা আমি কিন্তু রেকর্ড করে নিয়েছি। এবার থেকে আমার বোনের সাথে ভদ্রভাবে ব্যবহার করবেন, আর যেন কোনো কমপ্লেন শুনতে না পাই, তা না হলে কিন্তু রাম কেলানি কেলিয়ে যাব। কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা তার মায়ের সাথে সেখানে এসে উপস্থিত হয়। এমন সময় ইতি দেবী এবং তার ছেলে মেয়ে প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে, কারণ তারা সত্যিই প্রিয়াঙ্কার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। তাই তারা হাত জোড় করে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা কখনো প্রিয়াঙ্কার সাথে কোনো অন্যায় করে না। এখন দুই যমজ বোন নিজের নিজের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্দনা তার শাশুড়ি মা অনিমা দেবীর সঙ্গে বাস করত। বন্দনার স্বামী সাহিল বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না, তাই তার কোনো প্রয়োজন পড়লে সে তার শাশুড়ি মা অনিমা দেবীকেই জানাতো। কিন্তু সেদিন সে একটু চিন্তাতেই ছিল। কি জানি এটা বলা আমার ঠিক হবে, মা কি প্রতিক্রিয়া দেবে কি জানি বাবা। কিন্তু আমি বা কি করব? সামনের সপ্তাহেই আমার বন্ধু মোনার বিয়ে। এখন যদি কিছু শপিং না করি তাহলে বিয়ে বাড়িতে কি পুরানো জামা কাপড় পরে যাব? না না, আমি বরং মায়ের কাছে গিয়ে ব্যাপারটা বলি। এই ভেবে বন্দনা তার শাশুড়ি মায়ের কাছে আসে। সে এসে দেখে অনিমা দেবী তখন চা খাচ্ছিল। কি হলো, এসে আমার সামনে এরকম দাঁড়িয়ে গেলে কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ মা, মানে সামনের সপ্তাহে আমার বন্ধু মোনার বিয়ে, তাই আমি ভাবছিলাম যদি আমরা কিছু শপিং করতে যেতাম। চিন্তা করবেন না, আমি খুব বেশি কিছু কিনবো না। আরে বৌমা, তুমি তো আমার মনের কথাই বলে দিলে। আসলে আমিও কয়েকদিন ধরে শপিং করতে যাব ভাবছিলাম, কিন্তু একা বলে যেতে ইচ্ছে করছিল না। তা তুমি যখন বলছো তখন চলো, আমরা এক্ষুনি যাব। অনিমা দেবীর কথা শুনে বন্দনা খুবই খুশি হয়। তারা দুজনেই খুশি মনে সেখান থেকে শপিং করতে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তারা অবশেষে একটি কাপড়ের দোকানে পৌঁছায়। মার্কেটে পৌঁছানোর পর তাদের এক প্রতিবেশী সোনালী দেবীর সঙ্গে দেখা হয়। কি অনিমা, আজকে তোমরাও কি তাহলে চৈত্র সেলে লেহেঙ্গা কিনতে এসেছো? না, আমরা লেহেঙ্গা কিনতে আসিনি, আমরা মাছ কিনতে এসেছি। আচ্ছা, আপনাদের এত খোঁজ কিসের বলুন তো? দেখতেই তো পাচ্ছেন আমরা শাড়ির দোকানে ঢুকছি, তা নিশ্চয়ই কোনো শাড়ি কিনবো। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? লেহেঙ্গা সেল দিয়েছে তাই আমি বললাম। এবারে তোমরা লেহেঙ্গা না পছন্দ করলে আমার তাতে কিছু করার নেই, আমার বলার কর্তব্য তাই বললাম। আচ্ছা কাকিমা, আপনি বলেছেন ভালোই হয়েছে, আমাদের লাগলে নিশ্চয়ই যাব। আসলে আমরা লেহেঙ্গা পরি না তো,
তাই মা হয়তো রেগে গেছেন। কেন, লেহেঙ্গা পরলে কি ক্ষতি আছে? আজকাল বুড়োরাও লেহেঙ্গা পরছে, আর তোমার তো বয়স অল্প। যাই হোক, ওসব বাদ দাও। আমি অনেক শপিং করেছি, এই ভারী ব্যাগগুলো হাতে নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না গো। এই বলে সোনালী দেবী সেখান থেকে চলে যায়। অনিমা দেবী মনে মনে ভাবে, না, আমার বোধহয় এভাবে বলা ভুল হলো। এমনও তো হতে পারে যে বৌমার লেহেঙ্গা পছন্দ আর আমার কারণে নিতে পারছে না। বৌমা, এক কাজ করি, চলো আমরা বরং চৈত্র সেলের দোকানটিতেই যাই। চলো, লেহেঙ্গায় কতটা সেল দিয়েছে দেখে আসি। কিন্তু আমি তো লেহেঙ্গা পরি না মা, লেহেঙ্গা সেল নিয়ে কি করব? আমি এখানে শাড়ি কিনতে এসেছি, এখন আপনি যদি কেনেন তাহলে চলুন। আরে, আমি কিনি আর তুমি কিনি, সেই একই তো হলো। চলো চলো। এভাবেই অনিমা দেবী জোর করে বন্দনাকে লেহেঙ্গার দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে লেহেঙ্গায় সত্যি সত্যি সেল দিয়েছে। তাই অনিমা দেবী এক একটা করে বেশ কয়েকটি লেহেঙ্গা পছন্দ করে ফেলে। মা, আপনি এত কেন নিচ্ছেন? যেখানে আমাদের একটা নিলেই তো হয়ে যায়, আর আপনি তো জানেন আমি লেহেঙ্গা পরি না মা। বৌমা, এটা কানে কানে বলার মতো কিছুই নেই। এটা নয় যে তুমি বেশি নেওয়ার কথা বললে দোকানদার দাম বাড়িয়ে দেবে। এটা সেল, বুঝেছো? যতটা পারবে এখান থেকে নিয়ে নাও। হ্যাঁ কাকিমা, ঠিকই বুঝেছেন, সস্তায় বস্তা ভরে নাও। এই লেহেঙ্গা সেল, চৈত্র অফার, একটার দামে 3টা, নিয়ে যাও নিয়ে যাও। এই দোকানদারের পাল্লায় পড়ে মনে হয় মা আজকে আমার সব টাকা শেষ করে দেবেন। এখনো আমার কত কি কেনা বাকি আছে, আর আমি শুধু শুধু এত লেহেঙ্গা নিয়ে কি করব? আমরা কি লেহেঙ্গার দোকান লাগাবো নাকি? দেখলে তো বৌমা, আমি আজকে তোমার কত লাভ করিয়ে দিলাম। লেহেঙ্গাগুলো সত্যিই দামি, এগুলো অন্য সময়ে পাওয়া যাবে না। এভাবে সেদিন অনিমা দেবী বন্দনার কাছে যত টাকা ছিল সব টাকারই লেহেঙ্গা কিনে ফেলে। এটা করে অনিমা দেবী খুশি হলেও বন্দনা একেবারেই খুশি ছিল না, কারণ তার আরো অনেক কিছুর প্রয়োজন ছিল যেটা সে টাকার অভাবে কিনতে পারেনি। তারা সেখান থেকে বাড়ি চলে আসে। সেদিনের পর থেকে অনিমা দেবীর যেন শপিং করা একটি নেশায় পরিণত হয়েছিল। এখন সে শুধু দোকানে গিয়েই নয়, বরং বাড়িতে বসে বসে অনলাইনেও শপিং করত। একদিন বন্দনা ঘর ঝাড়ু দিচ্ছিল। মা, আমি ঝাড়ু দিচ্ছি, আপনি দেখতে পেলেন তো? তবু আপনি এখানে এসে বসে পাখা চালালেন কেন? আরে বৌমা, দাঁড়াও, কত দিকে খেয়াল করব? হ্যাঁ, আমি আগে অর্ডারটা করে দিই, তারপর কথা বলছি। আরে, আপনার কথা শুনলে আমার হবে না। আগে গিয়ে পাখাটা বন্ধ করুন, না হলে সব ময়লাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়বে তো। আর যদি ফোন ঘাটার এতই ইচ্ছা, তাহলে এখানে না ঢুকে অন্য রুমেই তো ঢুকতে পারতেন। দেখলেন তো আমি এখানে কাজ করছি। ওহো, তুমি একটু চুপ করো তো। তোমার সঙ্গে বকতে গিয়ে আমার অফারের টাইমটাই শেষ হয়ে গেল। মাত্র 10 মিনিটের সময় ছিল, একটার দামে 4টে ব্র্যান্ডেড লেহেঙ্গা পাওয়া যাচ্ছিল। মা, আপনি আবারও শুরু করেছেন? আচ্ছা, আপনি বলুন তো, এর আগেও তো আপনি কত লেহেঙ্গা কিনলেন, কই সেগুলো তো পরেননি একবারও। আর আপনি আবার লেহেঙ্গা কিনছেন? শুধু কি লেহেঙ্গা কিনলেই হবে? সেগুলো তো পরতেও হবে, তাই না? আর আপনি তো জানেন যে আমাদের বাড়িতে কেউ লেহেঙ্গা পরে না। পরে না বলে যে কিনবো না সেটা তো নয়। আমি যদি কম দামে জিনিস কিনি, তাতে তোমার গায়ে এত ফোসকা পড়ে কেন? আর টাকা তো তুমি রোজগার করছো না, আমার ছেলে রোজগার করছে, তাতেও তোমার সমস্যা হচ্ছে। এটা শোনার পর বন্দনার আর কিছু বলার ছিল না, কারণ সেই বাড়িতে অনিমা দেবীর কথাতেই সবকিছু হতো। তারপর থেকে অনিমা দেবীর শুধু লেহেঙ্গাই নয়, যেটাই অফারে দেখতে পেত সেটাই সে অর্ডার করে দিত। আর সে এভাবেই সারাদিন ফোন নিয়ে বসে থাকতো। সারাদিনে তার বাড়িতে নানান রকমের পার্সেল এসেই থাকতো, কখনো শাড়ি, কখনো চুড়ি, আবার কখনো মেকআপ বক্স। একদিন সাহিল বাড়িতেই ছিল, তখন তার সামনেই একটি ডেলিভারি বয় মেকআপ বক্স নিয়ে আসে। আরে বন্দনা, তুমি আবারও মেকআপ বক্স কিনলে? কয়েকদিন আগেই তো আমি তোমাকে মেকআপ বক্স কিনে দিলাম, আমার তো মনে হয় এখনো ওটা শেষও হয়নি। না সাহিল, আমি মেকআপ বক্স অর্ডার করিনি তো। আমি কেন অর্ডার করতে যাব? অর্ডার না করলে ডেলিভারি বয় কি এমনি এমনি নিয়ে গেল? তুমি মনে করে দেখো, হয়তো অর্ডার করেছো কিন্তু ভুলে যাচ্ছ। তোমার তো এমনিতেই ভোলা মন, তাই ভাবি আমার সেভিংস থেকে প্রতিদিন টাকা কমে যাচ্ছে কেন। আমার মেকআপ বক্সটা চলে এসেছে দেখছি, বাহ, বেশ ভালোই হয়েছে। আজকে তাহলে আমি সন্ধেবেলা লেহেঙ্গা পরে মেকআপ করে বের হতে পারবো। অনিমা দেবী মেকআপ করবে শুনে সাহিল একেবারে হতবাক হয়ে যায়। এ তুমি কি বলছো মা? তুমি লেহেঙ্গা পরবে আর মেকআপ করবে, আর এই মেকআপ বক্সটা তুমি অর্ডার করেছো?
তুমি আবার মেকআপ করা কবে শিখলে? হ্যাঁ জানতাম না, তবে এখন শিখতে হবে আর তাই কিনেছি। আসলে আমি যখন আমার বন্ধুদের সঙ্গে পার্টিতে যাই তখন ওরা সবাই মেকআপ করে থাকে, শুধু আমারই মুখ শুকনো হয়ে থাকে। তাই আজ থেকে আমিও মেকআপ করে যাব, আর তাই আমি মেকআপ বক্স অর্ডার করেছি। কেন, আমাকে টাকা দিতে তোর সমস্যা হচ্ছে? না মা, সেটা ব্যাপার নয়। আচ্ছা বাদ দাও, তুমি কিনেছো যখন তাহলে আর কি বা বলবো। সেদিন সাহিলের কিন্তু বোধ হলেও তার মায়ের ইচ্ছা আছে দেখে সে আর কিছুই বলে না। কিন্তু তার মায়ের কেনাকাটার ফলে তার অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, তাই সে তার এটিএম কার্ডটি আর বাড়িতে রাখে না, সে সঙ্গে করে নিয়ে যায়। তাতেও অনিমা দেবীর শপিং করা বন্ধ হয়নি। এখন সে কম করে হলেও নিজের টাকাতেই শপিং করত, আর এটা নিয়ে বন্দনা বেশ কিছুটা চিন্তাতেও ছিল। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন বন্দনার মা মৈত্রী দেবী বন্দনার বাড়িতে আসে। দিদি, আসলে আমি এখানে কিছু শপিং করতে এলাম। আমি শুনেছি আপনাদের এখানে নাকি লেহেঙ্গাতে অনেক সেল দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমাদের এখানে অনেক অফার দেয়। এমনকি একটা লেহেঙ্গা কিনলে মাঝে মাঝে তার সঙ্গে 3-4টেও ফ্রি দেয়। আপনি এতদিন পর ঠিকঠাক জায়গাতেই এসেছেন, চলুন। তা বেশ ভালোই তো, চলুন না আমরা দুজনে গিয়ে কিছু লেহেঙ্গা কিনে নিয়ে আসি। আসলে আমার নাতিরা অনেকদিন ধরেই লেহেঙ্গার জন্য বলছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আপনি আমার আত্মীয় হন আর আমি আপনাকে নিয়ে যাব না, এটা কিভাবে হয়? আর আমারও বেশ কয়েকদিন হয়ে গেল লেহেঙ্গা কেনা হয়নি। আসলে জানেন তো, আমি লেহেঙ্গা পরার থেকে বেশি লেহেঙ্গা শপিং করতে ভালোবাসি। তারা সেদিন বিকেল বেলাতেই লেহেঙ্গা শপিং করতে বেরিয়ে পড়ে। মৈত্রী দেবী তার পছন্দ মতো বেশ কয়েকটা লেহেঙ্গা কেনে। লেহেঙ্গা কেনার পর, ইস যা দিদি, আমি একটা বড় ভুল করে ফেলেছি। জানেন, আমি বাড়ি থেকে আসার সময় আমার মানি পার্সটাই নিয়ে আসতে ভুলে গেছি। এখন আপনি টাকাটা পে করে দিন। আর আপনি জানেন তো, আমরা এখান থেকে লেহেঙ্গা না নিয়ে গেলে এরকম ডিসকাউন্ট আর পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, আপনি বাড়িতে গিয়েই টাকাটা দিয়ে দেবেন, কেমন? এভাবে আলোচনা করে অনিমা দেবী লেহেঙ্গার সমস্ত বিল পে করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে টাকাটি চাওয়ার আগেই সে দেখে মৈত্রী দেবী তার বাড়ি থেকে চলে গেছে। বৌমা, এটা কি হলো? তোমার মা আমার 4000 টাকা খরচ করে লেহেঙ্গা শপিং করলো, আর এখন টাকাটা না দিয়ে এখান থেকে চলে গেল। আমি এবার কি করব বলো তো? কেন মা, উনি তো লেহেঙ্গাই শপিং করেছেন, আর কম দামে লেহেঙ্গা শপিং করার সময় তো আপনি তো টাকার মায়া করেন না। একটা জায়গায় আপনি 10টা কেনেন, আর উনি তো এই বাড়ির অতিথি। অতিথির কাছ থেকে টাকা কিভাবে চাইবেন বলুন? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু শুধু শুধু এত টাকা খরচ করালে কারই বা ভালো লাগে বলো তো? যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকতো তাহলে কম করেই কেনাকাটা করতে পারতো, তাহলে আমি কিছু বলতাম না। অনিমা দেবীর এরকম কথা শুনে বন্দনা মনে মনে হেসে ফেলে। আসলে বন্দনা জেনে শুনেই অনিমা দেবীর ভুলটা বোঝানোর জন্যই তার মাকে শপিং করতে পাঠিয়েছিল। তখন মৈত্রী দেবী সেখানে এসে বলে, দিদি, আপনাকে এটা বোঝানোর জন্যই আমি ইচ্ছা করে আপনার সঙ্গে লেহেঙ্গা শপিং করতে গিয়েছিলাম। আসলে কি বলুন তো, আপনি এতদিন যেটা করছিলেন সেটা ভুল করছিলেন। আপনার কাছে টাকা আছে কিংবা অফারে পেয়েছেন বলে আপনার বেশি করে নেওয়া কখনোই উচিত না। আপনাকে বুঝতে হবে আপনার প্রয়োজন কতটা, আর সেই অনুযায়ী আপনাকে কিনতে হবে। এখন আমি আপনার টাকা খরচ করিয়েছি বলে আপনার অনেক রাগ হচ্ছে। আপনাকে এটাও ভাবতে হবে, আপনি যাদের সঞ্চিত টাকা এভাবে ফালতু খরচ করেন তাদেরও তো রাগ হতে পারে, তাই না? হ্যাঁ মা, আমি বলছি না যে আপনি আপনার ছেলের টাকা খরচ করবেন না, কিন্তু সেটা প্রয়োজনে করুন। অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আপনি ব্যবহার করবেন না সেটা কিনে আপনার কি লাভ হবে বলুন? তাদের কথাবার্তা শুনে অনিমা দেবী তার ভুল বুঝতে পারে। সে তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমাও চায়। সেদিনের পর থেকে অনিমা দেবী আর উল্টোপাল্টা খরচ করে না, আর নাইবা অফারে পেলে এটা সেটা কেনাকাটা করে। এখন তার কাছে বেশি টাকা থাকলেও সে প্রয়োজন অনুযায়ী শপিং করে।